রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের সিদ্ধান্ত, এই বিষয়ে সরকারের করণীয় কিছু নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গাজী নজরুলের এমপি পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি, শুধু দলের বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই জানালো ইসি। $2034 সালের মধ্যে বাংলাদেশ হবে $1 ট্রিলিয়ন দেশ, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। রাজধানীতে গ্যাসের সংকটে ঘরে বাইরে চরম দুর্ভোগ, ফিলিং স্টেশনে যানবাহনের সারি, 2-1 দিন অপেক্ষার অনুরোধ জ্বালানি বিভাগের। মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হলো জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মুজাফফরকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কোনো সময় স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাবেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন এমন গুঞ্জনের মধ্যেই এলো এই খবর। তবে এ বিষয়ে বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও আসেনি। মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওই বছরের 24শে এপ্রিল তিনি শপথ নেন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও রাষ্ট্রপতি পদে বহাল থাকেন শাহাবুদ্দিন। পদত্যাগ না করলে তার 5 বছরের মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। অবশ্য রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা নতুন নয়। 2025 সালের 11 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। রাষ্ট্রপতি পদত্যাগ করেছে কিনা এই বিষয়ে সরকারের কোনো কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার নিয়ম সংবিধানে আছে। সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি মহামান্য রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে পদত্যাগ করতে চান, সেই অপশন তো ওনারা আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, আমিও এগুলো পত্রিকায় শুনছি। আর তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা মাননীয় স্পিকার বরাবর পদত্যাগপত্র দিতে হয়, এইটুকু নিয়ম আছে, জানি, এর বাইরে কিছু জানি। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানাতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে জামায়াত ইসলামী। বিকেলে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সিইসিকে চিঠিটি পাঠান। চিঠিতে জানানো হয়, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে ইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও আহ্বান জানায় জামায়াত। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সংসদ থেকে চিঠি পেলে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানিয়েছেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। এ সময় সরকারের সঙ্গে কমিশনের কোনো দূরত্ব নেই জানিয়ে আব্দুর রহমানেল মাসুদ বলেন, অক্টোবরকে হাতে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আবহাওয়া, সরকারি পরীক্ষা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করেই ভোটের তারিখ দেয়া হবে। জামাতের চিঠির ভিত্তিতেই এ ব্যাপারে ওই সংশ্লিষ্ট এমপি বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। পার্লামেন্ট থেকে যদি এটাকে ইলেকশন কমিশনের কাছে রেফার করি, তখন ইলেকশন কমিশনার এখানে যথাযথ সাক্ষ্য বা তদন্তপূর্ব তার সিদ্ধান্ত জানাবে। নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না তা নিয়ে নানা আলোচনার রাজনৈতিক অঙ্গনে। সাতক্ষীরা 4 আসনের এই এমপিকে দল বহিষ্কার করলেও তার পদ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বহিষ্কারের পরিপ্রেক্ষিতে এমপি পদ শূন্য হওয়ার বিধান সংবিধানে না থাকলেও দলীয় সিদ্ধান্তে তা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সংবিধানের 66, 67 ও 70 অনুচ্ছেদে সংসদ সদস্যের পদ শূন্য হওয়ার যে কারণ আছে, তাতে দল থেকে বহিষ্কারকে সদস্যপদ বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়নি। অতীতে একাধিক সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও সংসদের পুরো মেয়াদ দায়িত্ব পালন করেছেন তারা। তবে আইন না থাকলেও কোনো দল চাইলে স্পিকারের কাছে বহিষ্কৃত প্রার্থীর এমপি পদ বাতিলের আবেদন করতে পারেন। বিশেষজ্ঞের মতে, চাইলেই কোনো একটি পক্ষের সিদ্ধান্তে বাতিল হয় না একজন সংসদ সদস্যের পদ। যদি
কোনো সাংসদ রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে ভোট দেয় সংসদে, তখনই তো শুধুমাত্র তার পদ যায়। সো রাজনৈতিক দল কাউকে বহিষ্কার করলেই তিনি সংসদ সদস্য পদ হারাবেন, এটা মনে হচ্ছে টিকছে না। তবে জাতীয় সংসদের স্পিকার চাইলে সংসদের কমিটি অব প্রিভিলেজের তদন্তের মাধ্যমে অথবা অভিযুক্ত সদস্যের বিরুদ্ধে করা মামলায় ন্যূনতম 2 বছরের সাজাপ্রাপ্ত হলে বাতিল হবে সংসদ সদস্য পদ। যদি কোনো সংসদের বিরুদ্ধে অভিযোগ আসে তখন কমিটি অব প্রিভিলেজকে জানানো যায় এবং তারা তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলে, কিন্তু সরাসরি সংসদ নেয় না ব্যবস্থাটা নেয় স্পিকার এটা লিখে পাঠায় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তখন সিদ্ধান্ত দেয়, উভয় পক্ষের শুনানি করে সিদ্ধান্ত দেয় যে, এবং তার সিদ্ধান্ত চূড়ান্ত। রাজনৈতিক অঙ্গনে এমন ঘটনা নতুন না হলেও দেশের সর্বোচ্চ আইনসভা সদস্যের এহেন নৈতিক অবক্ষয় প্রশ্ন জাগায় কতটা ঠিক পথে রয়েছে রাষ্ট্রের নীতি নির্ধারকেরা, এমনটাই বলছেন অনেকেই। কিন্তু এই ধরনের মামলার রায়। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ থাকলেও বিনিয়োগের অনেক সম্ভাবনাও আছে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে ট্যাক্স ভ্যাট প্রক্রিয়া সহজ করা হয়েছে। জানান, দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। বৃহস্পতিবার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিতকরণ শীর্ষক কনফারেন্স ও ইনভেস্টর্স এক্সপোর আয়োজন করে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতে যোগ দিয়ে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপস্থাপনা দেখার পর প্রধানমন্ত্রী রাজনীতির পাশাপাশি তিনি নিজেও একজন ব্যবসায়ী ছিলেন সে পরিচয় তুলে ধরেন। রাজনীতিতে প্রবেশের পূর্বে আমি নিজেও একজন ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেছিলাম। আমার সেই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি নিজেও শিখেছি যে কোনো ব্যবসা কেবল উদ্যোক্তার দক্ষতা বা রাজনৈতিক আশ্বাসের উপর ভিত্তি করে সফল হতে পারে না। ব্যবসার সাফল্যের একটি বড় অংশ নির্ভর করে সরকারের প্রবৃদ্ধি সহায়ক নীতিমালার উপর। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে দেশি বিদেশি বিনিয়োগকারীদের স্পষ্ট বার্তা দেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন লাল ফিতার দৌরাত্ম্য দূর করার। আপনারা বাংলাদেশে আসুন, নতুন উদ্যোগ নিন এবং ব্যবসার প্রসারিত করুন। প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং সমউপযোগী নীতিমালার মাধ্যমে আপনার পাশে থাকবে সরকার। এটি কেবল একটি আশ্বাস নয়, আমাদের সুনির্দিষ্ট অঙ্গীকার। বাংলাদেশের সামনে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে সবাইকে সাথে নিয়ে টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান তারেক রহমান। আমাদের বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার বাংলাদেশকে একটি টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চাই। এই রূপকল্প বাস্তবায়নে আমাদের সাথে বিশ্বস্ত অংশীদার হওয়ারও উদত্ত আহ্বান জানাচ্ছি। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করতেও দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী। কনফারেন্সে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। তেলের সংকটের ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানীর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এবার গ্যাসের অভাবে ফিলিং স্টেশনগুলোতে দিনরাতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে কমে গেছে যান চলাচল, ক্ষতির মুখে পড়েছেন চালকরা, দুর্ভোগে সাধারণ যাত্রীরাও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। রাস্তার এক পাশ জুড়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে গভীর রাত, একটু গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অভিযোগ, আগে যেখানে 200 থেকে 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন অনেক সময় 50 থেকে 100 টাকার বেশি পাওয়াই যাচ্ছে না। আগে 200, 250, 300 টাকা লইতাম, এখন এই ইদানিং 810 দিন লইলে 60 টাকা, 70 টাকা, 100 টাকার উপরে দেয় না। গ্যাস নাই, গ্যাসের প্রেসার হলো 80, 90, 100। এইভাবে কেমনে গাড়ি চালাবো বলেন? সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। 3 থেকে 5 ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে, ফলে ট্রিপ কমে যাচ্ছে, আয় কমছে। অনেকেই বলছেন প্রতিদিনের মালিকের জমা তো দূরের কথা, সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। গ্যাস পাই না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি, তাও গ্যাস পাওয়া যায় না, অনেক পাম্প বন্ধই থাকে। 4 ঘন্টা এই সিরিয়াল দিয়ে আছে, সকাল 6টায় গাড়ি নিয়ে বেরোছে, কিছু করতে পারবো না, কামাই কাজ করে বাড়ির 10 টাকাও নেওয়া যাবে না।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা কম। সব জায়গার স্টেশনে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। আমাদের এখানে মোটামুটি আছে, আমরা মোটামুটি দিতে পারতাছি, তাও গ্রাহকরা সন্তুষ্ট না তাতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনকে। তাকে 2 দিন জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অনেক পরিকল্পনার সাথে জড়িত ছিলেন মুজাফফর। এসব বিষয়ে তদন্ত করা হবে। বৃহস্পতিবার সকাল 9:30 মিলিটারি পুলিশের একটি গাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে। দুপুর 1:15টার দিকে তাকে তোলা হয় এজলাসে। পরে মানবতা বিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখিয়ে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। আমরা 2 দিনের জন্য তাকে এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেমভাবে জিজ্ঞাসাবাদ যে বলে তাকে ইন্টারোগেশন, আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য আমাদের ট্রাইব্যুনালের ইনভেস্টিগেটিভ অফিসার তিনি যে কোনো সময় পরপর 2 দিন তিনি জিজ্ঞাসাবাদ করতে পারেন, অথবা তিনি একদিন করেও জিজ্ঞাসাবাদ করতে পারেন। সেই জিজ্ঞাসাবাদের পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম করা। তার বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে সংশ্লিষ্টতার কথা জানান চিফ প্রসিকিউটর। জুলাই আন্দোলনে যাতে এই যে নানান মানবতা বিরোধী অপরাধ যেগুলি হয়েছে তার সাথে তার অনেক সংশ্লিষ্টতা আছে, আপাতত আমরা সেগুলো পাচ্ছি। এদিকে জুলাই গণহত্যায় দ্রুত বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছেন 11 দলীয় জোটের প্রতিনিধিরা। পরে চিফ প্রসিকিউটর জানান, আমির হোসেন, দীপুমণি সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে। দীর্ঘ 1.5 বছর ইনভেস্টিগেশন শেষ হচ্ছিল না। আমি 2-1 জনের নাম বলি, যেমন আমির হোসেন, আমু, দীপুমণি, এরকম কয়েকজন। আমি প্রত্যেকটার রিপোর্ট ইনশাল্লাহ আমি রেডি করেছি। এইগুলি আমার অলরেডি রিপোর্ট আমার হাতে চলে এসেছে। যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। এছাড়া আগামী 1 আগস্ট র্যাবের টিএফআই সেল ও 4 আগস্ট ডিজিএফআই এর জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনাল 1-এর বিচারকরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করতে পারে এমন চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। আগামীর বাংলাদেশে কেউ যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান ডক্টর জুবাইদা। ভবিষ্যতে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে শিক্ষার্থীরা চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন সে প্রত্যাশার কথাও জানান তিনি। এ সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান জুবাইদা রহমান। আমাদের দেশে গ্রামাঞ্চলে চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন, কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়, এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যায় যা পৃথিবীর বুকে দৃষ্টান্ত স্থাপন করবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক ও টেকসই করে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, শিক্ষা খাতে উন্নতি আগামী 2 বছরের মধ্যে দৃশ্যমান হবে। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী। জানান, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর পাঠদান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। আগামী 2 বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। 2028-এর শুরুতে আমরা পরিমার্জিত একটা কারিকুলাম রিইন্ট্রোডিউস করতে পারবো,
ট্রেন্ড শিক্ষক রিইন্ট্রোডিউস করতে পারবো, আমাদের এই যে মিড ডে মিল থেকে ফ্রি ইউনিফর্ম, এই সব কিছু ইন্ট্রোডিউসড হয়ে যাবে এবং টেকনোলজিও শ্রেণীকক্ষ পর্যন্ত পৌঁছে দিতে আমরা সক্ষম হব। বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 27শে জুলাই সোমবার থেকে শুরু হবে। পূর্ব নির্ধারিত পরীক্ষা শেষ হওয়ার পর স্থগিত এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন 5 জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের চরম দুর্ভোগ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম বাদে বাকি জেলাগুলো হলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার। কক্সবাজারে বানে ভেসে গেছে হাজারো কৃষকের স্বপ্নের ফসল। ঘরের মজুত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কেউ কেউ। কৃষি বিভাগ বলছে, জেলা জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় 4000 হেক্টর ফসলি জমি। এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় বন্যা পরবর্তী বাজারে সবজির দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণ ও উজানের ঢলে সম্প্রতি বন্যা দেখা দেয় কক্সবাজারে। ভেসে যায় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী, রামুসহ বিভিন্ন উপজেলার অন্তত 70টি ইউনিয়নের নিম্নাঞ্চল। এতে কৃষি, মৎস্য ও যোগাযোগ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। পানি নেমে গেলেও জমিতে বন্যার ক্ষত স্পষ্ট। ভুক্তভোগীরা বলছেন, বন্যায় জমির ফসলের পাশাপাশি ঘরে থাকা ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বস্ব হারিয়ে নিঃস্ব অনেকেই। যেহেতু কিয়া জ্বালা ফেলাইয়া জ্বালা নষ্ট হয়ে গিয়ে, কিয়া মরিচকিজে টপ গুজে টপ নষ্ট হয়ে গিয়ে, কিয়াল শাসন হষ্ট ভাইয়ে, কিয়ার গড় বাড়ির হষ্ট ভাইয়ে, কিয়ার কুজার খেলের হষ্ট হয়ে। প্রত্যেকটা ভৈরের মাঝে মাছ আছে, যে যতটুকু আছে যাতুন হক বের হয় হতি নয়, অন্তত তার তো ভৈরের মাছ সঙ্গী দাম চলবে দিঘি ওই মানুষ না নালা খালা করলেও পারে, তারপর খানা পিনা খাইলেও পারে, আর বেশি হস্তা হয়েছে মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, বন্যায় আউশ ধান, আমনের বীজতলা, সবজি, পান, ফুলসহ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4000 হেক্টর ফসলি ক্ষেত। ক্ষতিগ্রস্ত কৃষক 34,000-এর বেশি। যাদের শাকসবজি নষ্ট হয়েছে, এই শাকসবজি নষ্ট সেই কৃষকের তালিকা করা আছে। তাদেরকে আগাম শীতকালীন শাকসবজি প্রণোদনা ব্যাপারে আমরা যোগাযোগ কর্তৃপক্ষের কাছে অবহিত করেছি। হয়তো সরকার এটি সদয় বিবেচনা করে সহজে প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে বন্যার প্রভাব পড়েছে বাজারে। সরবরাহ সংকটে দ্বিগুণ হয়েছে সবজির দাম। ডিবিসি নিউজ ডেস্ক। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সকাল থেকে সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করা হয়েছে। গতকাল রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে হলের ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ভিডিও ধারণ করে সেগুলো বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে দিতেন। ক্যাম্পাসে ঘটে যাওয়া যৌন হয়রানির বিভিন্ন ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতার অভিযোগ এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। অপরাধী আছে, সে তার ভেন্টিলেটর দিয়ে তার ভিডিও ধারণ করার চেষ্টা করে। হলের যে প্রশাসন আছে বা যে অ্যাসিস্ট্যান্ট প্রভোস্ট আছে, সে হচ্ছে তাকে চেষ্টা করে বাঁচানোর। এটা বাঁচানোর চেষ্টা করে, তখন মেয়েরা চেষ্টা করে যে তাকে হল থেকে বের করার, কিন্তু তারা তাকেও হল থেকে বের হতে দিচ্ছিল না। সর্বোচ্চ শাস্তির দাবি চাচ্ছি এবং এখন আপাতত আমরা সকল গেটে এবং প্রশাসনিক ভবনে তালা দিয়েছি এবং ক্লাস বর্জন করা হয়েছে। আমরা আসলে এই ঘটনাটা ঘটেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় 24 হলের ক্যান্টিন পরিচালনাকারী যে সে এ কাজটি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনগত দিক নিয়ে পুলিশের সাথে কাজ করছেন, কেসের বিষয়টা চলমান। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুশিন করেছে, এমন দাবি করেছেন অনুপ্রবেশকারী 2 জন। তবে বাংলাদেশে ঢোকার পর বাকি 5 জন নিরুদ্দেশ হয়ে যান। স্থানীয়রা জানান, পুশিন হওয়া ব্যক্তিদের জীবননগর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে দেখা গেছে। অনুপ্রবেশকারী খুলনার 2 ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান জানান, 2 বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। বৃহস্পতিবার ভোরে মোট 7 জনকে পাটোয়ারি সীমান্ত দিয়ে পুশিন করেছে বিএসএফ।
বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সাথে দেখা হয়নি তাদের। বাকিরা কোথায় গেছেন সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, পুশিনের কোনো তথ্য তাদের কাছে নেই। মেডিকেল দুর্নীতি ও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ এবার আছড়ে পড়ল গোটা দেশে। দিল্লি থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে মহারাষ্ট্র, বিহার, কর্ণাটক সহ অন্তত ৭টি রাজ্যে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কোথাও লাঠিচার্জ তো কোথাও ছুটছে জলকামান ও টিয়ারশেল। পুলিশি ধরপাকড়ের পর এই ছাত্র আন্দোলনে এবার প্রকাশ্যে যুক্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সমর্থনও, যা মোদী সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ এবার ছড়িয়েছে ভারতের অন্তত ৭টি রাজ্যে। মহারাষ্ট্রের মুম্বাই আজাদ ময়দান থেকে শিবাজি পার্ক পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় কড়া পুলিশি প্রহরার মধ্যেই চলছে বিক্ষোভ। অন্যদিকে বিহারের পাটনায় শিক্ষার্থীদের বিশাল সমাবেশে জলকামান ও টিয়ারশেল ব্যবহার করেছে পুলিশ। পিছিয়ে নেই উত্তরাখণ্ড। দেরাদুনে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার দাবিতে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রার্থী। কর্ণাটকের বেঙ্গালুরু এবং গুজরাটের আহমেদাবাদেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাঁধে। এছাড়া আইজল, রাঁচি, রাজস্থান এবং বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র যুবকদের প্রতিবাদ কর্মসূচি। বৃষ্টি উপেক্ষা করে দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থীর অবস্থান অব্যাহত রয়েছে। যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভের পাশাপাশি এই আন্দোলনকে অসহিংস ও শান্তিপূর্ণ রাখার বার্তা দিয়েছে সিজেপি শীর্ষ নেতৃত্ব। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আমরা কোনো আপোষে যাব না, যতক্ষণ না আমাদের এ দাবি মানা হচ্ছে। আমাদের আন্দোলন চলবে। বিক্ষোভের আঁচ তীব্র হতে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের মতো অপরাধে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্তের কথা জানান তিনি। কিন্তু প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরও শান্ত হয়নি পরিস্থিতি। কড়া জবাব দিয়েছে কংগ্রেস। বিরোধী দলনেতা রাহুল গান্ধী অবিলম্বে শিক্ষামন্ত্রীর বরখাস্ত, পড়ুয়াদের কাছে ক্ষমা প্রার্থনা এবং বিক্ষোভকারীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলেছেন। এদিকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলন ভেঙে দিতে বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী পাঠাচ্ছে বিজেপি। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ দিল্লির একাংশ। বন্ধ হয়েছে কিছু অঞ্চলের ইন্টারনেট সংযোগ। বিক্ষোভ দমন করতে মাঠে নেমেছে প্রশাসন। যন্তর মন্তরের ঘটনায় দিল্লিতে 10টি ও মুম্বাইতে 13টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। ককরোচ জনতা পার্টির আন্দোলন ছড়াচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, শিক্ষার্থীদের আন্দোলন কলকাতায় কতটুকু প্রভাব ফেলছে? ইতিমধ্যে কিন্তু কলকাতায় সেই আজ এসে পৌঁছেছে। গতকাল যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ড থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করা হয় ছাত্রদের পক্ষ থেকে, এবং আজ সকালে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই ক্যাম্পাসেও কিন্তু ছাত্ররা তাদের বিক্ষোভ প্রদর্শন বা শান্তিপূর্ণ মিছিল করেন, এমনটা কিন্তু আমরা দেখেছি। সেই আজ দিল্লির আজ আপাতত ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে সঙ্গে কলকাতাতেও কিন্তু এসে পৌঁছেছে। তবে যে মূলত দাবি নিয়ে ছাত্ররা অনড় রয়েছেন, আজও কিন্তু যন্তর মন্তরে তারা অবস্থান বিক্ষোভ করছেন এই দৃষ্টি মাথায় নিয়ে, তা কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তারা যে দাবি করছেন যে শুধুমাত্র বিগত দিনে যে দুর্নীতির যে প্রশ্ন ফাঁসের মতন ঘটনা ঘটেছে তার পিছনে শুধুমাত্র শিক্ষামন্ত্রীই দায়ী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে যে এর পিছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে ধর্মেন্দ্র প্রধান বা বর্তমানে যে শিক্ষামন্ত্রী তার পদত্যাগ নিয়ে কোনো রকম কিন্তু কথা বলেনি। এবং আমরা দেখেছি গতকাল কংগ্রেস বা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পক্ষ থেকে কিন্তু তারা প্রধানমন্ত্রীর বাসভবনের কাছেই তারা অবস্থান বিক্ষোভ করে পরবর্তী পর্যায়ে তাদেরকে পুলিশি তাদের গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। তাদের ছেড়ে দেওয়া হলে আজও কিন্তু সংসদ ভবনে কিন্তু সেই একই ছবি দেখা হয়েছে। সকাল থেকে বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলের সাংসদরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সংসদের ভেতরেও কিন্তু আলোচনার যে প্রস্তাব সেইখানেও কিন্তু জোর জল্পনা শুরু হয়। একটা সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সেখানে কিন্তু সংসদের অধিবেশন বন্ধ করতে বাধ্য হন স্পিকার ওম বিড়লা, এবং তার পরবর্তীতে কিন্তু তারা কিন্তু সংসদ ভবনের বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করে।
সব মিলিয়ে এখনো পর্যন্ত যে আজ দিল্লিতে ছিল তা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছেন। মহারাষ্ট্র, হরিয়ানা, বম্বে, তামিলনাড়ু, কর্ণাটক এবং কলকাতাতেও কিন্তু সেই আজ আমরা কিন্তু লক্ষ্য করছি। ধন্যবাদ বিশ্বনাথ আপনাকে। মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে মার্কিন ইরান সংঘাত। যুক্তরাষ্ট্রের টানা হামলার জবাবে জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে লোহিত সাগরে দুটি সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এর মাঝেই $1.15 ট্রিলিয়ন প্রতিরক্ষা বিল পাশ করেছে যুক্তরাষ্ট্র কংগ্রেস। আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। টানা 12 দিন ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে তেহরানও। বুধবার রাতে জর্ডান ও বাহরাইনে মার্কিন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আল আসকার ও বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এর আগে ইরানের বুশের ও তাবরিজ শহরে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেন্টকম এক বিবৃতিতে জানায় ইরানে সফল হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর হামলায় সহায়তাকারী দেশগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। সংঘাত ছড়িয়েছে লোহিত সাগরেও। দুটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুড়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। নৌ অবরোধ অমান্য করায় এই হামলা চালায় তারা। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের রেকর্ড সামরিক বিল পাশ হয়েছে। $1.15 ট্রিলিয়ন বিলটি পাশ করেছে প্রতিনিধি পরিষদ। ডেমোক্রেটরা এই বিলের তীব্র বিরোধিতা করে। ইরান যুদ্ধ ও ইসরায়েলকে সহায়তার জন্য এই বিলটি জরুরি বলে দাবি তাদের। এদিকে ইরান সংঘাতে নিহত 4 মার্কিন সেনার শোক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি দেন তিনি। আমরা ইরানকে শক্ত হাতে মোকাবেলা করছি। তারা এখন কঠিন পরিস্থিতিতে আছে। তারা একটি চুক্তি করতে চায়। মধ্যপ্রাচ্যে হামলা পাল্টা হামলার জেরে হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি এখনো চরম অনিশ্চয়তায়। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।